ফিল্মের শুরুতে আমরা একজনের গলায় ওয়াজি নামক একটি আধুনিক শহর সম্পর্কে জানতে পারি। এই শহরের এক তুখোর বাচ্চা হলো রয় গ্রুপের মালিক রয়। প্রায় ২০ বছর আগে যখন আন্ডারওয়ার্ল্ডের পুরো নিয়ন্ত্রণ ছিল পৃথ্বীরাজ নামক এক ব্যক্তির হাতে, তখন রয় তার আন্ডারে কাজ করত। সেই সময় পৃথ্বীরাজ তার এই বিশাল সাম্রাজ্য তার ছেলে দেবরাজকে না দিয়ে তুলে দেয় রয়ের হাতে। সেখান থেকে রয় শুরু করে তার কোম্পানি দ্য রয় গ্রুপ। এখন এই রয়ের হাতে আছে এক বিশাল সাম্রাজ্য। তেল, হীরা, অস্ত্র, ব্যাংক, এই সব কিছুতেই তার বিনিয়োগ। এই জন্য তাকে বলা হয় আন্ডারওয়ার্ল্ড এমপারার। এইদিকে রয় ঠিক করে সে একটি হাইড্রো ইলেকট্রিক পাম্প কোম্পানি তৈরি করবে, যার জন্য সে বেছে নেয় হিন্দুস্তানকে। কিন্তু তার এই কাজে বাধা হয়ে দাঁড়ায় স্বয়ং হিন্দুস্তানের প্রাইম মিনিস্টার রামাস্বামী। একটি প্রেস কনফারেন্সে রামাস্বামী জানায়, এইরকম গ্যাংস্টারদেরকে আমাদের দেশে কোনো জায়গা দেওয়া যাবে না। এই প্রেস ব্রিফিং এর পরে রামাস্বামীকে দেখা যায় রয়ের আস্তানায়। আসলে রয়ের লোকজন রামাস্বামীকে এখানে তুলে নিয়ে এসেছে। রামাস্বামী অ্যাপ্রুভাল লেটারে সাইন করতে না চাইলে এবার তার সামনে আসে স্বয়ং রয়। এখন রামাস্বামীর নাতিকে রয়ের কাছে দেখে সে তো পুরাই বনে যায় এবং রামাস্বামী অবশেষে তার নাতির জীবন বাঁচাতে সাইন করতে বাধ্য হয় সেই অ্যাপ্রুভাল লেটারে। আর এই সিনের মাধ্যমে আমরা জানতে পারি যে রয় আসলে কি জিনিস। অ্যাপ্রুভাল লেটারে সাইন করে নেওয়ার পরে রয় এবার সকলকে সেলিব্রেট করার জন্য একটি পার্টি আয়োজন করে। আর পার্টি শেষ করে রয় রওনা দেয় ইন্ডিয়ার উদ্দেশ্যে। এদিকে রয়ের জন্য যে কি অপেক্ষা করছে রয় তার নিজেও জানে না। হঠাৎ রয়ের গাড়িতে একটি বিশাল লরি এসে ধাক্কা দিয়ে বসে। সাথে সাথে রয় সেখানেই মারা যায়। ৩ সপ্তাহ পরে সিন চেঞ্জ হয়ে নিয়ে যায় ইন্ডিয়ার মুম্বাইয়ের একটি থানায়, যেখানে কিনা মুম্বাইয়ের সকল থানার ডিসিএসপি দেরকে বেশ পেরেশানি দেখাচ্ছিল। যার কারণ ছিল সামান্য একজন চোর। এই চোর ২ বারেরও বেশি প্রায় ২,০০০ কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়েছে। কিন্তু এই চুরি কিভাবে হচ্ছে বা কে বা করছে তার একটা ক্লু পর্যন্ত পুলিশ আজ পর্যন্ত খুঁজে পায়নি। এ অবস্থায় পুলিশরা মিটিং বসে যে এই চোরকে কিভাবে থামানো যায়। তাদের মিটিং চলা অবস্থায় একজন পুলিশ দাঁড়িয়ে জানায় যে শহরের সকল সিসিটিভি ও পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই সেই চোরকে তারা লকআপে রাখবে। এ কথা বলতে বলতেই সেখানে খবর আসে চোর তার ৩য় নাম্বার চুরিটিও ইতিমধ্যে করে ফেলেছে। কিন্তু ঠিক ওই সময়ে আবার পুলিশ কমিশনারকে জানানো হয় যে ইতিমধ্যে পুলিশের একটি টিম সেই চোরদেরকে ধরে ফেলেছে। কিন্তু মজার ব্যাপার হলো যে এই মানুষগুলো যে ব্যাংকে চুরি করেছে তারা সেটা নিজেরাও জানে না। মানে বোঝো ব্যাপারখানা। কমিশনার ব্যাপারটাকে ভালোভাবে খতিয়ে দেখতে যায় আর তারা জানতে পারে যে এই আকামের সাথে যেই লোকগুলো জড়িত তারা আলাদা আলাদা ভাবে একটি একটি করে কাজ করেছে। এমনকি তারা যে এই মহামূল্যবান চুরির সাথে জড়িত সেটাও তারা নিজেরাও জানে না। আচ্ছা, ব্যাপারখানা তোমাদেরকে বুঝিয়ে বলছি। যেমন ধরো, একজনকে চিঠির মাধ্যমে জানানো হয়েছিল যে তার বাসার সামনে রাখা বন্দুক দিয়ে সে যদি আকাশে একটি ফাঁকা গুলি চালায় তাহলে তার বাসার সকল ইলেকট্রিসিটি বিল পরিশোধ করে দেওয়া হবে। আরেকজনকে ফোনের মাধ্যমে জানানো হয়েছিল সে ব্যাংকের সামনে তার গাড়িটা নিয়ে যেয়ে শুধুমাত্র পার্ক করে রাখবে, তার বিনিময়ে তাকে ২০,০০০ টাকা দেওয়া হবে। এমন ভাবে সেই মাস্টার মাইন্ড চোর এক একজন সাধারণ মানুষকে তার বুদ্ধি দিয়ে কাজে লাগায়। এখন কমিশনার জানতে পারে এখানে চোর যাকে একেবারে লাস্টে হায়ার করেছিল সে নাকি চোরের গাড়িতে টাকা ভর্তি ব্যাগ তুলে দিয়েছিল। এখন একটু পরে সেই ভিড় থেকে সেই লোকটিকেও বের করে নিয়ে আসা হয়। কমিশনার তার কাছ থেকে জানতে চায় যে সেই চোরের গাড়িটি দেখতে কেমন ছিল বা সেই গাড়ির নাম্বার প্লেটটি তার মনে রয়েছে কিনা। কমিশনারের প্রশ্নের উত্তরে লোকটি জানায় যে সে আসলে কিছুই দেখেনি। কমিশনার এক প্রকার রেগে মেগে তাকে বলতে থাকে যে আরে বেটা, তুই শালা কানা নাকি, চোখে কি কিছুই দেখিস না? তখন সত্যি সত্যি দেখা যায় যে এই ব্যক্তি আসলে চোখে দেখতে পায় না। আসলে সেই মাস্টার মাইন্ড যে এখানে কি পরিমাণ খেলা খেলেছে তা তোমরা বুঝতেই পারছো। এই অবস্থায় পুলিশ বাধ্য হয়ে ওই চোরকে পাকড়াও করতে একটি আন্ডারকভার টিম গঠন করার উদ্যোগ নেয়। এই টিম গঠন করার জন্য নিয়োগ করা হয় একটি আন্ডারকভার পুলিশ অফিসার যার নাম অশোক চক্রবর্তী। এই অশোকের বায়োডাটা দেখে পুলিশের একজন হ্যাকিং ম্যান ডেভিড জানায় কারো ফেক প্রোফাইলও এত ভালো রেকর্ড নেই যেই রেকর্ড এই পুলিশ অফিসার অশোক চক্রবর্তীর ডেটায় রয়েছে। সিনিয়র অফিসার কৃষ্ণমূর্তি তার কাছে এই কথার মানে জানতে চাইলে ডেভিড এবার বলতে শুরু করে যে অশোক আসলে কি জিনিস। সিন কাট হলে আমরা দেখতে পাই যে আমাদের মুভির হিরো অশোক চক্রবর্তীকে। এখানে অশোককে দেখা যায় অ্যালেক্স নামক এক ব্যক্তিকে খুঁজতে এসেছে, কিন্তু এখানে দেখা যায় যে এক বিশাল গুন্ডা বাহিনী অ্যালেক্সকে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে। ঠিক ওই সময়ে অশোকও সেইখানে পৌঁছে যায়।
যেহেতু অশোক অ্যালেক্সকে বাঁচাতে এসেছে তাই সে অ্যালেক্সকে ওই জায়গা থেকে উদ্ধার করতে থাকে। আর এই কাহিনী দেখে সেই বিশাল গুন্ডা বাহিনী তাদের উপরে হামলা করে বসে। এখানে অশোক যেই স্টাইলে তাদেরকে মারতে শুরু করে, এই অ্যাকশন সিনটি দেখতে হলে তোমাদেরকে মুভিটি অবশ্যই দেখতে হবে। অশোক একাই এই পুরো বাহিনীকে একের পর এক কিল করে ওপরে পাঠাতে থাকে। সবগুলোকে একাই ধুয়ে ফেলার পরে অশোক যখন অ্যালেক্সকে উদ্ধার করে তখন অ্যালেক্স অশোককে বলতে থাকে যে মৃত্যুর মুখ থেকে আমাকে তুলে এনেছো, মানে আমার কাছ থেকে তুমি নিশ্চয়ই কিছু চাও। এই কথার উত্তরে অশোক শুধুমাত্র তাকে বলে যে ইনফরমেশন, মানে জাস্ট ছোট্ট একটা তথ্য জানার জন্য অশোক এতগুলো মানুষকে মেরেছে শুধু অ্যালেক্সকে বাঁচানোর জন্য। তবে কি সেই ইনফরমেশন তা একদম মুভির লাস্টে যে তোমরা জানতে পারবে। এখান থেকে সিন কাট হয়ে যায় আর আমাদেরকে নিয়ে যাওয়া হয় ওয়াজি নামক একটি শহরে। এখানে রয়ের বিশ্বস্ত লোক ইব্রাহিম এমন একটি কথা বলে বসে যেটা শোনার পরে এখানের সকলেই একদম থমকে যায়। আসলে রয়ের পুরো পরিবারকে 25 বছর আগে দস্যুরা মেরে ফেলেছিল, কিন্তু ইব্রাহিম জানায় রয়ের পুরো পরিবারকে মেরে ফেললেও তার একটি ছেলে এখনো জীবিত রয়েছে। তা শুনে রয়ের আরেকজন পার্টনার কালকি নামের একটি মেয়ের চোখ কপালে উঠে যায়। আর উঠবেই বা না কেন, কারণ রয় মারা যাওয়ার পরে এখন সকলের নজর রয়ের গদির দিকে। ঠিক ওই সময়ই সেখানে হেলিকপ্টার থেকে নামতে দেখা যায় রয়ের ছেলে ভিশোয়ানক রয়কে। ভিশোয়ানক হেলিকপ্টার থেকে নেমে এসে তার বাবার রয়ের সব থেকে কাছের একজন মানুষকে টার্গেট করে বলে, রয় তো ইতিমধ্যে মারা গেছে, তাহলে তোর এখানে কি কাজ? এই কথা বলতে বলতেই সে এক লাথি মেরে বিশাল উঁচু বিল্ডিং থেকে তাকে ছাদ থেকে ফেলে দেয়। ভিশোয়ানক যে কি পরিমাণ ঘাটতেরা আর ভয়ঙ্কর লেভেলের ছেলে তা তোমরা এই কাহিনীর মাধ্যমেই বুঝতে পারলে। এদিকে এই সব কিছু চললেও অন্যদিকে দেখা যায় অশোক একটি কেস নিয়ে ডিসকাস করছিল। এদিকে ফাইল দেখতে দেখতে অশোকের নজর পড়ে অমৃতা নামের এক লেডি পুলিশ অফিসারের ফাইলের ওপরে। অশোক জানায় এই কেসে যেন সেই অফিসারকেও নিয়ে নেওয়া হয়। এই কথা শুনে ডেভিড জানায় ওই অফিসার লাল বাংলো নামক একটি কেস সলভ করার চেষ্টা করছে, তাই তাকে এই কেসে আপাতত নেওয়া যাচ্ছে না। এই কথা শুনে অশোক তার সিনিয়রের কোনো কথাবার্তা না শুনেই সরাসরি চলে আসে ক্রাইম স্পটে। সেখানে দেখা যায় অমৃতা সেই লাল বাংলা কেস নিয়ে বিশাল এক ক্যাচালের মধ্যে পড়ে রয়েছে। আর এখানে অশোক এসে জানতে পারে যে বেশ কয়েক বছর ধরে অমৃতা এই কেসটা কোনোভাবেই সলভ করতে পারছিল না। এই কাহিনী দেখে অশোক কেসটির পুরো ফাইল পড়ে নেয় আর মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই কেসটি সেখানেই দাঁড়িয়ে সলভ করে ফেলে। অশোকের এই কাহিনী দেখে অমৃতা তার উপরে ইমপ্রেস হলেও ভেতরে ইগো থাকার কারণে সে রেগে মেগে তার সিনিয়র অফিসারকে বলতে থাকে যে স্যার, আমি যেই কেসেই যাই না কেন লাস্ট সময়ে আমাকে সেই কেস থেকে সরিয়ে ফেলা হয়। এখন সিনিয়র অফিসার অমৃতাকে সেই কেস সম্পর্কে জানায় যেটা তারা এখন করতে যাচ্ছে। একটু পরে তাদের সব টিমমেটদেরকে একটি অফিসে দেখানো হয়। এখানে মূলত ডেভিড নামের সেই পুলিশ হ্যাকারটি বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দেখে চোরকে ট্রেস করতে থাকে। ডেভিড বলতে থাকে, স্যার, এত মানুষের ভেতরে আমরা চোরকে কিভাবে ধরবো? তার কথা শুনে অশোক বলতে থাকে যে এই চোর যেই স্টাইলিশ ভাবে চুরি করে তার মধ্যে আলাদা নিশ্চয়ই কিছু রয়েছে। তখন ডেভিড কম্পিউটার স্ক্রিনের মধ্যে লক্ষ্য করে যে শপিং মলের মধ্যে একজন লোক বেশ আলাদাভাবে চলাফেরা করছে। এই কথা শুনে অশোক বুঝতে পারে যে এই ব্যক্তিটি হলো আসল চোর। এখন রিভিল হয় সেই চোর মহাশয়ের আসল ফেস। সেই চোরের কাছে একটি ফোন আসলে ফোনের অপর পাশ থেকে শুনতে পাওয়া যায়, তোমার প্ল্যানটা সফল হয়েছে, এখন নেক্সট মিশনের জন্য প্রস্তুত হও। তার মানে বোঝা যায় এই চোর আবারও কোনো বিশাল চুরি করতে যাচ্ছে। সিন কাট হয়ে নিয়ে যায় ওয়াজি নামক শহরে। সেখানে রয় গ্রুপের সকল শেয়ার হোল্ডাররা বসে আলোচনা করছে। এক ব্যক্তি সেখানে দাঁড়িয়ে রয়ের লোকদের জিজ্ঞেস করতে থাকে যে আমাদের শুধু এতটুকুই বলো যে আমাদের টাকা পয়সা সেফ আছে কিনা। এখন তারা কোন টাকার কথা বলছে চলো আমরা সেটা জেনে আসি। আসলে রয় ইন্ডিয়াতে যেদিন ইলেকট্রিক পাম্প তৈরি করার জন্য রওনা দিয়েছিল তার সাথে সাথে সে একটি টাকা ভর্তি জাহাজও ইন্ডিয়ার দিকে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সেই সিনে দেখা যায় যে ওই টাকা ভর্তি জাহাজে কে বা কাহারা যেন আগুন লাগিয়ে দিয়েছে। মূলত এই পাম্প কোম্পানির টাকাই ছিল রয় এবং এই শেয়ার হোল্ডারদের। আর এই মিটিং এর মধ্যে আমরা কালকি নামক সেই মেয়েটিকেও দেখতে পাই, যে ছিল রয়ের একজন প্রাক্তন পার্টনার। এই টাকা ভর্তি জাহাজে যে আগুন লেগেছে এই খবরটা তারা এখনো হয়তো জানে না। তাই কালকি ওই মিটিং এ জানায় যে আগামী 3 সপ্তাহের মধ্যে রয়ের ছেলে সেই টাকাগুলো ইন্ডিয়াতে পৌঁছে দেবে। এই কথা শুনে আরেকজন লোক দাঁড়িয়ে জানায় যে রয়ের ছেলে আমাদের অর্গানাইজেশন সম্পর্কে জানেটা কি। তারা জানায় রয়ের ছেলের জায়গায় পৃথ্বীরাজের ছেলে দেবরাজকে তাদের দায়িত্বে বসাতে। তবে রয়ের আরেক লোক বলে যে এই আসন শুধুমাত্র রয়ের ছেলে ভিশোয়ানক রয় ডিজার্ভ করে। যা শুনে দেবরাজ দাঁড়িয়ে বলে কিসের ছেলে, এমনকি সে রয়ের এই ছেলের জন্ম নিয়েও কটাক্ষ করতে ছাড়ে না। এই সবকিছু চলতে চলতে সেখানে এসে হাজির হয় রয়ের ছেলে ভিশোয়ানক রয়। ভিশোয়ানক এসে দেবরাজকে এমন থ্রেট দেয় যেটা
শুনে দেবরাজের গলার পানি শুকিয়ে যায়। ভিসানক এখানে জানায়, এই 2 লক্ষ কোটি টাকা কোথায় রয়েছে তার এক্সাক্ট লোকেশন আমি সঠিক জানি, আর সেটা কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেই রাস্তাও আমার জানা রয়েছে। তাই এই আসনে বসার জন্য এতটুকু জানাই যথেষ্ট। তবে এই আসনে বসার আগে তার 2টো কাজ করা বাকি রয়েছে। 1, তার বাবার সেই স্বপ্ন পূরণ করা, আর 2 নাম্বারটি হলো যে তার বাবার খুনিকে খুঁজে বের করে খতম করা। একটু পর ক্যামেরা চলে আসে দেবরাজের কাছে। ভিসানক যে দেবরাজকে অপমান করেছে তা নিয়ে সবাই মজা করতে থাকে। এখানে দেবরাজ দেখতে পায় যে সেই লোকগুলোর সাথে সাথে এমনকি তার নিজের বাবাও তাকে তাচ্ছিল্য করতে করতে হাসতে শুরু করেছে। আর এই কাহিনী দেখে দেবরাজ তার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তার বাবার গলায় চেপে ধরে এবং তাকে বলতে থাকে, 20 বছর আগে যখন তুমি বলেছিলে আমি এই আসনের জন্য যোগ্য নয়, তখনই আমি তোমার হাত পা ভেঙে হুইল চেয়ারে আজ অব্দি বসিয়ে রেখেছি। আর রয় কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় মারা যায়নি, বরং রয়কে মেরেছিলাম আমি, এবং সেই টাকাগুলো আমি ইতিমধ্যে আসল জায়গায় পৌঁছে দিয়েছি। আর এই সিনটার মাধ্যমে বোঝা যায় যে দেবরাজ একজন বড় ধরনের হিংস্র পশু। এই কাণ্ড দেখে সেখানকার সকলেই ভয়ে একদম ঘামতে থাকে। দেবরাজ এবার কিছু লোককে পাঠিয়ে দেয় ভিসানককে মারার জন্য। তবে ভাগ্য ভালো থাকায় ভিসানক এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। পারে না যে তাকে মারার জন্য কে আসলে লোক পাঠিয়েছিল। আমাদের নিয়ে আসা হয় আবারও অশোকের কাছে। তারা সকলেই মিলে সিনিয়র অফিসার কৃষ্ণমূর্তিকে জানায় এই চোরটি প্রতিদিন ভিক্টর ক্যাফে নামক একটি কফি শপে বসে। ডেভিড জানায় তারা যদি সেই ক্যাফের সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করে তবে সহজেই সেই চোরকে ট্র্যাক করতে পারবে। একটু পরেই সেই চোরকে দেখা যায় সেই ক্যাফেটের মধ্যে ঢুকতে। এটা দেখে অশোক ওই চোরকে ধরার জন্য তার টিম নিয়ে সেখানে চলে যায়। অশোক যখন তার টিম নিয়ে সেই ক্যাফেটের দিকে যেতে থাকে ঠিক তখন আমরা দেখতে পাই যে ডেভিড আগে থেকেই সেই চোরের সাথে পরিচিত। অশোকের যাওয়ার খবর সে চোরকে ফোন করে জানিয়ে দেয়, আর চোর তার কথা শুনে জলদি ওই জায়গা থেকে কেটে পড়ে। অশোকরা সেখানে যেয়ে চোরকে আর খুঁজে পায় না। অবশেষে অশোক তার টিমকে অর্ডার করে এখানকার সিসিটিভি ক্যামেরা চেক করতে। সেখানকার অপারেটর জানায় যে তাদের সিসিটিভির সার্ভার কয়েকদিন থেকে ডাউন রয়েছে। এখন অফিসার কৃষ্ণমূর্তি বলে যে চোর এখানে আসেইনি। তখন কফি শপের কাউন্টার থেকে চোর যেই টেবিলে বসেছিল সেই টেবিলে কফির জন্য ডাক পড়ে। এখন অমৃতা যখন সেই টেবিলের কাছে যায় এবার সে ওই টেবিলের উপরে পড়ে থাকা একটি পেপারের ছেঁড়া অংশ দেখতে পায়। এবার সে ওই পেপারের উপরে পেন্সিল দিয়ে ঘষতে থাকলে সেই পেপারের নিচে একটি ওয়ার্ড ভেসে ওঠে। অমৃতা সেই ওয়ার্ডটি অ্যানালাইসিস করে জানতে পারে যে এই ওয়ার্ডটি হলো আরমানি। তারা বুঝে উঠতে পারছিল না যে এই আরমানি লেখার মানে কি হতে পারে বা চোরের পরবর্তী মিশনই বা কি হতে চলেছে। সেখান থেকে আমাদেরকে নিয়ে আসা হয় ভিসানকদের কাছে। কালকি ভিসানককে বলে 2 লক্ষ কোটি টাকা ভর্তি জাহাজ তো পানিতে ডুবে গেছে, তাহলে এই টাকা কোথায় থেকে আসবে? উত্তরে ভিসানক তাকে নিয়ে যায় একটি আন্ডারগ্রাউন্ড ভল্টের কাছে। সে এই ভল্ট দেখিয়ে বলে যে টাকা পানিতে ডুবে গেছে সেটা ঠিক আছে, তবে তার থেকেও বেশি পরিমাণ টাকা এই ভল্টের মধ্যে রয়েছে। তবে এই ভল্ট খোলার জন্য একটা ডিভাইসের প্রয়োজন পড়ে যার নাম হচ্ছে ব্ল্যাক বক্স। আর এই ব্ল্যাক বক্স নিয়ে যে কত কাহিনী আছে তা তোমরা একটু পরেই দেখতে চলেছ। এখন কালকি এই ব্ল্যাক বক্স কোথায় আছে তার প্রশ্ন করলে রয়ের সেই লোক ইব্রাহিম জানায় রয়ের মৃত্যুর পর সেই ব্ল্যাক বক্স মুম্বাইয়ের একটি সেফ জায়গায় রেখে এসেছিল। এখন ইব্রাহিম সেই ব্ল্যাক বক্স নিয়ে আসতে চাইলে কালকি তাকে বলে যে সে যেন ভিসানকের কাছে থাকে, কারণ ভিসানকের পেছনে দেবরাজের গুন্ডারা পড়ে রয়েছে। এদিকে অশোকের কাছে খবর আসে সেই চোর নাকি আগামীকাল একটি পার্টিতে ক্লাবে যাচ্ছে। আর এই খবর পেয়েই তারা ডিসিশন নেয় যে তারা আন্ডার কাভার এজেন্ট হয়ে সেই চোরের পিছু নিবে। এখন সময় মতো তারা সবাই ক্লাবে এসে উপস্থিত হয়। তবে এখানে সবকিছু পণ্ড করে দিয়ে অমৃতা একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে, আর এই সুযোগে সেই চোর তাদের চোখ ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যায়। অমৃতার এই কারণে তার সিনিয়র অফিসার কৃষ্ণমূর্তি তাকে বকাঝকা করতে থাকে। কিন্তু ঠিক এই সময়ে অশোক কৃষ্ণমূর্তিকে থামিয়ে দিয়ে সে বলতে থাকে যে সে ওই রাতে চোরের সাথে কথা বলেছে, এমনকি তার সাথে বসে একই টেবিলে ড্রিঙ্কসও করেছে। সেখানে অশোক ওই চোরকে বেশি ড্রিঙ্কস করিয়ে তার ভেতর থেকে সকল তথ্য উদ্ঘাটন করে নিয়েছে। সেই চোর জানায় ওয়াজি শহরের একটি ভল্টে রয়েছে হাজার হাজার কোটি টাকা। তবে এই ভল্ট ওপেন করার জন্য চাই একটা ডিভাইস যার নাম হচ্ছে ব্ল্যাক বক্স। এখন বুঝতেই তো পারছো
এই চোরের পরবর্তী মিশন ছিল যে এই ব্ল্যাক বক্স চুরি করা। অফিসার কৃষ্ণমূর্তি অশোককে ডেকে নিয়ে যায় তার সঙ্গে পার্সোনাল কথা বলতে। সে অশোককে জানায় যদি তারা সেই চোরের সাথে ব্ল্যাক বক্সটি উদ্ধার করতে পারে তাহলে সেই চোরের সাথে সেই গ্যাংস্টার ও রয় গ্রুপকেও তারা ধ্বংস করতে পারবে। এরপর আমরা দেখতে পাই রয়ের লোক মানে কালকি নামের সেই মেয়েটি মুম্বাই চলে আসে ব্ল্যাক বক্সটি খুঁজে বের করার জন্য। সে যখন ব্ল্যাক বক্সটি নিয়ে গাড়িতে ওঠে ঠিক তখনই কিছু গুন্ডাপান্ডা এসে তার উপরে আচমকা শুট করা শুরু করে দেয়। রয়ের ছেলে ভিসানক আগে থেকেই জানতো যে কালকির উপরে হামলা হবে, তাই সে কয়েকটা স্নাইপার ফিট করে রেখেছিল দূরের বিল্ডিং এ। এখন এক বিশাল ধস্তাধস্তির পরে কালকি সেখান থেকে নিরাপদে ব্ল্যাক বক্স নিয়ে ফিরে আসে। এদিকে যেহেতু অমৃতাকে সেই একই স্পটে থাকতে বলা হয়েছিল তাই সে ওই চরটি এবং ব্ল্যাক বক্স দুটোর মধ্যে একটাকেও না পেয়ে যখন পুলিশ অমৃতাকে বকাবকি করতে থাকে তখন অমৃতা এসে জানায় যে সে কালকির গাড়িতে একটা জিপিএস ট্র্যাকার বসিয়ে দিয়েছে। অমৃতার এই কাজ দেখে অশোক তার উপরে বেশ ইমপ্রেস হয়ে যায় এবং অমৃতাকেও দেখে বোঝা যায় যে অমৃতাও এবার অশোককে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। এখন সেই টাকার অনুসন্ধান করলেই দেখা যায় কালকির গাড়িটি এসে দাঁড়িয়েছে একটি ব্যাংকের সামনে। কালকিকে দেখা যায় সেই ব্ল্যাক বক্সটি নিয়ে ব্যাংকের লকারে রাখতে। এই কাহিনী দেখে অশোকও বুঝতে পারে যে ওই চোরটি এই ব্যাংকে আসবে সেই ব্ল্যাক বক্স চুরি করতে। ঠিক ওই সময়ে অশোকের ভাবনা সত্যি করে দিয়ে সেই চোর এক মারাত্মক রকমের প্ল্যান বানিয়ে বসে। সেই চোরটি ব্যাংকের লকারের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে আর ওই ব্ল্যাক বক্সটি অনায়াসে বের করে আনে। এদিকে ঠিক একই সময়ে অফিসার কৃষ্ণমূর্তির ফোনে তার উচ্চপদস্থ অফিসার কল করে তাকে জানায় যে তারা এতদিন ধরে যেই চোরের পেছনে ঘুরে বেড়াচ্ছে সে একজন আন্ডারকভার পুলিশ অফিসার সেজে এই চুরিগুলো করছে আর তার নাম হচ্ছে অশোক চক্রবর্তী। এখন এই কথা শুনে অফিসার কৃষ্ণমূর্তির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যদি সেই চোরের নাম অশোক চক্রবর্তী হয় আর সে যদি আন্ডারকভার পুলিশ হয়ে থাকে তাহলে তাদের সাথে যেই অশোক চক্রবর্তী নামের অফিসার কাজ করে আসছে সে আসলে কে। আসল ঘটনা দেখা যায় যে তারা যেই চোরটাকে খুঁজে চলেছে সে আর কেউই নয়, এই নকল অশোক চক্রবর্তী, যার আসল নাম হচ্ছে শাহ, যে এতদিন ধরে পুলিশের মধ্যে ঢুকে আন্ডারকভার পুলিশ হিসেবে কাজ করে আসছে। মুভির ভেতরে যে আরো কত রকমের থ্রিলার লুকে রয়েছে তা শুধু তোমরা দেখতে থাকো। আসলে অশোক চক্রবর্তী আন্ডারকভার হয়ে সেই ব্ল্যাক বক্স নিয়ে রয় গ্রুপের গ্যাংস্টারদেরকে ধরিয়ে দিতে চাইছিল। শাহ যে এখানে কি মাস্টার মাইন্ড দিয়ে খেলেছে তা সবার ভাবনার বাহিরে। এখন চোর ভেবে সবাই অশোককে ধাওয়া করে আর তার গাড়ি আটকিয়ে যখন অমৃতা তাকে গুলি করতে যায় তখনই কৃষ্ণমূর্তি এসে তাকে থামিয়ে দেয়। তবে ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছে। শাহ সেই ব্ল্যাক বক্স নিয়ে পগার পার হয়ে গিয়েছে। অশোকের এই আসল রূপ উন্মোচিত হওয়ার পরে অমৃতা একদম আপসেট হয়ে পড়ে, কারণ যে কিনা এতদিন পুলিশ অফিসার ভেবে যার সাথে প্রেম করে আসছিল সে কিনা একজন বিরাট মাপের চোর। শুধু এইটুকুই নয়, যখন তাদের পুলিশ হেডকোয়ার্টারে মিটিং চলছিল তখন তারা আরো একটা জিনিস জানতে পারে, সেটা হলো তাদের হ্যাকার টিমে যে ডেভিড নামের পুলিশ কাজ করছিল সে আসলে শাহরি লোক। মানে সেই দিন ওই ক্যাফেটেরিয়ার মধ্যে ডেভিড সকল পুলিশ অফিসারদেরকে শাহর ফুটেজ দেখিয়েই সেখানে তাদেরকে ছাগলের মতো ঘুরিয়েছিল। এরপরে সেনে আমাদেরকে নিয়ে যাওয়া হয় ভিসানকের কাছে। সে কালকিকে বলতে থাকে সামান্য একটা কাজ সেটাও তুমি ঠিক মতো করতে পারো না। ওই ব্ল্যাক বক্সের ভেতরে একটা জিপিএস ট্র্যাকার রয়েছে যা আগামী 48 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে। যদি এই সময়ের মধ্যে সেই ব্ল্যাক বক্সটি উদ্ধার করতে না পারা যায় তবে সেটা চলে যাবে তাদের শত্রুদের হাতে। এমনকি এই ব্ল্যাক বক্সের মাধ্যমে তারা 2 লক্ষ কোটি টাকাও হাতিয়ে নেবে। আর যদি এই কাজটি কালকি করতে না পারে তবে তার ইচ্ছা এখানেই খতম করে দেবে ভিসানক। এদিকে শাহ ঘরে ঢুকতেই কে যেন আচমকা তার উপরে আক্রমণ করে বসে, তবে সে ওই জায়গা থেকে সরে পড়লে এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। শাহ দেখতে পায় তাকে গুলি আর কেউ নয় বরং তার প্রেমিকা অমৃতাই করেছে। সে অমৃতাকে কনভিন্স করতে যাবে, ঠিক এমন টাইমেই হঠাৎ কিছু গুন্ডাপান্ডা এসে শাহর ওপরে গুলি বর্ষণ করতে থাকে। এখানে যেই সিনগুলো ছিল সেটা দেখে তুমি একবার রোমাঞ্চিত হবে, আরেকবার তোমার শরীরের রক্ত গরম হতে থাকবে। এখানে শাহ তাদের সাথে তালে তালে ফাইট করতে থাকে আর এক একজন গুন্ডাকে ওপরে পাঠাতে থাকে, সেই সাথে একই তালে অমৃতার সাথেও রোমান্টিক কাজ চালাতে থাকে। তবে এক পর্যায়ে যখন মারামারি তুমুল পর্যায়ে উঠে যায় তখন সেই গুন্ডাদের লিডার এসে বলতে থাকে
থাকে তুই যে ব্ল্যাক বক্সটি নিয়েছিস সেটি আমাদেরকে ফিরিয়ে দে, তার বদলে মুম্বাইয়ে তোর জন্য একটি জায়গা ছেড়ে দেব। এই কথা শোনার সাথে সাথে শাহ তার সাথে আসা একটি লোককে মেরে বুঝিয়ে দেয় যে তার কাজে কেউ বাধা দিলে তার অবস্থা এমনই হবে, এমনকি সেই ব্ল্যাক বক্সটি সে কোনোদিনই তাদের ফেরত দেবে না। আর ঠিক এই অবস্থায় আমরা জানতে পারি যে এই গুন্ডাগুলোকে আর কেউ নয়, স্বয়ং পৃথ্বীরাজের ছেলে দেবরাজ পাঠিয়েছিল। দেবরাজকে দেখা যায় যে কিনা ভিশনাককে সান্ত্বনা দিতে দিতে তাকে বলতে থাকে যদি তার কোনো কিছুর প্রয়োজন পড়ে তবে সে যেন কোনো রকম সংকোচ না করে তার কাছে চেয়ে নেয়। মানে বুঝতে পারছো ব্যাপারখানা, চোরকে বলছে চুরি করতে আর গৃহস্থকে বলছে সজাগ থাকতে। কিন্তু অপরদিকে দেখা যায় শাহ যখন অমৃতার সাথে বেশ ক্লোজ হওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই হঠাৎ একজন কেউ এসে অমৃতার বুকে গুলি করে দেয়। অমৃতার এই অবস্থা দেখে শাহ তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর এই সুযোগেই সেই গুন্ডাগুলো এসে শাহকেও মেরে অজ্ঞান করে ফেলে। শাহ যখন তার চোখ খুলে তখন সে দেখতে পায় যে তার সামনে দাঁড়িয়ে রয়েছে দেবরাজ। এখানে দেবরাজের কথা থেকে আমরা জানতে পারি যে এই ব্ল্যাক বক্সের ওপরে দেবরাজের কোনো লোভ নেই, বরং এই ডিভাইস দিয়ে কি করতে হবে তা দেবরাজ শাহকে একে একে বলে দেবে। আর শাহ যদি তার কথা মতো কাজ না করে তাহলে দেবরাজের লোকজন অমৃতাকে চিরতরে মেরে ফেলবে। আসলে দেবরাজ শাহর দ্বারা এই বিল্ডিং এর ভল্ট থেকে পুরো টাকাটাই আনতে চাইছিল, মানে সে পানিতে নামবে না কিন্তু কুমির ঠিকই শিকার করতে চায়। সিন কাট হয়ে চলে আসে অফিসার অশোকের কাছে, যে কিনা প্রস্তুতি নিচ্ছে শাহকে ধরার জন্য। ভাইরে ভাই, শাহর পিছনে একদিকে দেবরাজ, অন্যদিকে অশোক চক্রবর্তী। মুভি যে কোন দিকে মোড় নিচ্ছে তা কেউ জানে না। এদিকে দেবরাজের সামনে ডেভিড, যেই বিল্ডিং এর ভল্টে টাকা রয়েছে সেই বিল্ডিং এর স্ট্রাকচার সম্পর্কে পুরো ধারণা দিচ্ছে যে কিভাবে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। এখানে আমরা সেই কালকি নামের মেয়েটিকেও দেখতে পাই, তার মানে বোঝাই যায় যে এই কালকিও দেবরাজের সাথে জড়িত রয়েছে। অন্যদিকে অশোক চলে আসে ওয়াজি শহরে পুলিশের হেডকোয়ার্টারে। সেখানে এসে সে একদম থবনে যায়। সেখানে ছিল সব ফিউচারিস্টিক অস্ত্রশস্ত্র, এমনকি ইমার্জেন্সি ফ্লাই করার জন্য ফ্লাইট মেট স্যুটও পর্যন্ত দেখা যায়। যাই হোক, এর পরে সিনে আমরা ডেভিডকে দেখতে পাই অফিসার অশোকের সাথে একটি বারে বসে থাকতে। সেখানে আমরা জানতে পারি যে ডেভিডের বউ ও মেয়েকে অশোক কিডন্যাপ করে নিয়ে এসে ডেভিড তার মেয়ে এবং স্ত্রীকে বাঁচাতে তাদের পুরো প্ল্যান খুলে বলতে রাজি হয়ে যায়। অন্যদিকে শাহর মিশন ইতিমধ্যেই শুরু হয়ে যায়। শাহ তার দলবল নিয়ে রওনা দেয় সেই বিল্ডিং এর ভল্টের উদ্দেশ্যে। তবে গাড়িতে ডেভিড শাহকে জানায় সে অশোকের এমন ব্ল্যাকমেইলের কারণে তাদের প্ল্যান সম্পর্কে সবকিছু বলে দিয়েছে, আর তারা এখন যে কথাগুলো বলছে সেটাও অশোক শুনতে পাচ্ছে। শাহ এবং ডেভিডের এই কথাবার্তাগুলো শুনে একজন পুলিশ অশোককে বলতে থাকে যে স্যার এখন আমাদের কি হবে। অশোক বলতে থাকে হয় শাহ তার প্ল্যান ক্যান্সেল করবে নয়তো আমাকে চ্যালেঞ্জ করবে, তবে এটা শিওর থাকো জিত আমাদেরই হবে। এই সকল কথাবার্তা চলতে চলতে শাহ এখানে এমন কিছু বলে যেটাতে সকলের খিল্লি উড়ে যায়। শাহ বলতে শুরু করে, মিস্টার অশোক চক্রবর্তী, আমি আমার প্ল্যানের জন্য এত কিছু করতে পারি, তাহলে ডেভিডের কি একটা নকল ফ্যামিলি বানাতে পারি না? এই কথা বলে শাহ ও ডেভিড একই সাথে হাসতে থাকে। শাহ যে ইতিমধ্যেই কই মাছের তেল দিয়ে কই মাছ ভেজেছে তা অশোক বুঝতে পারেনি। এদিকে ঘটে যায় আরো এক কাণ্ড। ভিজওয়ানক দেবরাজকে ফোন দিয়ে বলে যে আরে তুই তো শাহকে ছোট অফার করেছিস, তাই শাহ আমাকেই অফার করে বসেছে। শাহ আমাকে ব্ল্যাক বক্স ফিরিয়ে দিয়েছে আর তার বিনিময়ে আমি অমৃতাকে তার কাছে ফিরিয়ে দিয়েছি। মানে তোমরা তো জানো দেবরাজ অমৃতাকে জিম্মি বানিয়ে শাহকে দিয়ে এই কাজগুলো করাচ্ছিল, আর এদিকে শাহ উল্টা দেবরাজকে ফাঁকি দিয়ে ভিশওয়ানকের কাছে যে একটি প্ল্যান করে বসে। তার বিনিময় হচ্ছে যে সে ভিশওয়ানককে সেই ব্ল্যাক বক্সটি ফিরিয়ে দেবে, আর ভিশওয়ানকের লোকজন দেবরাজের কাছ থেকে অমৃতাকে জীবিত উদ্ধার করে নিয়ে আসবে। দেবরাজ যখন ভিশওয়ানকের বলা এই কথাগুলো শুনছিল ঠিক ওই সময়ে শাহ এসে দেবরাজের পুরো বিল্ডিংটাই উড়িয়ে দেয়। তবে ভাগ্য ভালো থাকায় এই যাত্রাতেও দেবরাজ তার জান ফিরে পায়। তবে সে যেই বাথটবে শাওয়ার নিচ্ছিল সেই বাথটব সহ ছিটকে পড়ে এক পার্টির মধ্যে। যখন দেবরাজ বুঝতে পারে যে সে দুই দিক থেকে মারাত্মক রকমের ডোজ খেয়েছে, এমনকি সে তার মরতে মরতে জান ফিরে পেয়েছে, এবার সে ওই পুলিশ অফিসার কৃষ্ণমূর্তিকে বলতে থাকে এবার আর কোনো কথা নয়, যেভাবে পারো তোমরা শাহকে কিল করো। এরপরে শাহ যেখানে বসে থেকে তার পুরো মিশনের প্ল্যান করছিল ঠিক ওই সময়ে কৃষ্ণমূর্তির পুলিশ পৌঁছে যায়। যখন কয়েকজন পুলিশ তার প্ল্যানের ব্যাপারে জেনে যায়, এবার শাহ ওই পুরো বিল্ডিংটাই উড়িয়ে দেয়। শাহ ওই জায়গা থেকে পালিয়ে গেলে এবার তাকে ধরার
জন্য পুরো শহরের পুলিশ তাকে ধরার জন্য পেছনে পড়ে যায়। আর এদিকে দেখা যায় শাহ ওই টাকা ভর্তি ভল্ট নিয়ে সেখান থেকে ছুটে যেতে থাকে। আর এদিকে তাকে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে থাকে তারই পালিত হ্যাকার ডেভিড। এখানে যে মারাত্মক মারাত্মক অ্যাকশন সিনগুলো ব্যবহার করা হয়েছে তা এই মুভিকে এক নতুন জীবন এনে দিয়েছে। শাহকে আটকানোর জন্য পুলিশ গুলি বর্ষণ, মিসাইল লঞ্চার দিয়ে আক্রমণ ও হেলিকপ্টার দিয়ে গুলি করতে থাকে তাকে ধরার জন্য। এখানে পুলিশদের সাথে শাহর যে ভয়ানক যুদ্ধ হয়েছে তার ফিল নিতে হলে তোমাদেরকে মুভির এই ক্লিপটুকু দেখতে হবে। শাহ তার ফাইটিং স্কিল দিয়ে সবাইকে একের পর এক খতম করে সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎ শাহ দেখতে পায় যে অমৃতা একটি হেলিকপ্টার থেকে ছিটকে নিচের দিকে পড়ে যাচ্ছে। আর এই কাহিনী দেখেই শাহ একটি ফ্লাইং স্যুট পরে অমৃতাকে সেখান থেকে বাঁচিয়ে সোজা পানিতে নেমে আসে। যখন শাহ টাকার সেই ভল্টের টাকগুলো ছেড়ে দিয়ে অমৃতাকে বাঁচাতে যায়, আর এই সুযোগে পুলিশ এসে শাহকে ধরতে সক্ষম হয়। তবে অফিসার অশোক যখন ট্রাকের কন্টেনার ওপেন করে তখন তার মাথা পুরাই 180 ডিগ্রি ঘুরে যায়, কারণ সেই টাকা ভর্তি ভল্টের মধ্যে কিছুই ছিল না। তার মানে শাহ তাদের এতক্ষণ বোকা বানিয়ে দৌড়াচ্ছিল। আসলে শাহ টাকা ভর্তি ট্রাক আগেই এখান থেকে গায়েব করে দিয়েছিল, আর পুলিশের নজর কাটতে সে একই রকমের দুইটি ট্রাক রাস্তায় নামিয়ে দিয়েছিল। তবে এখানে দেখা যায় শাহকে পুলিশ অফিসার কৃষ্ণমূর্তি জেলে না নিয়ে গিয়ে দেবরাজের কথা মতো তাকে কারারা নামক একটি গ্রামের দিকে নিয়ে যেতে থাকে। এখন এই কারারা নামক গ্রামের সাথে তাদের কি সম্পর্ক রয়েছে, চলো এবার সেই ঘটনাগুলো উদ্ঘাটন করি। দেবরাজ তার বাবাকে বলতে শুরু করে যে এত বছর ধরে সে যেই বিষয়টি নিয়ে রয় এবং পৃথ্বীরাজের সাথে লুকোচুরি করেছে এটি হচ্ছে সেই গ্রাম যার নাম হচ্ছে কারারা। কারণ এই কারারা গ্রামের নিচে রয়েছে একটি বিশাল তেলের খনি। কিন্তু এখানে তেলের পরিমাণ এতটাই ছিল যে তা সকলের কল্পনার বাহিরে। তারা এই তেলের খনিতে তাদের কাজ শুরু করার জন্য সেই গ্রামের মানুষদেরকে বোঝাতে শুরু করে। যখন গ্রামের মানুষজন তাদের এই কাজগুলো করতে রাজি হচ্ছিল না তখন তাদের ওপর শুরু হয় কঠিন নির্যাতন। তবে তাদের এই নির্যাতনের বিপক্ষে এসে দাঁড়ায় রয়। যখন দেবরাজ বুঝতে পেরেছিল যে রয় তাদের বিপক্ষে চলে যাচ্ছে আর এই তেলের খনি তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাবে, যার কারণে এই তেলের খনির ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্যই দেবরাজ সেদিন রয়কে মেরে ফেলেছিল। এরপরে শুরু হয় সেই গ্রামের লোকজনদের উপরে কঠিন টর্চার। যারা এই খনিতে তেল উত্তোলন করতে কাজ করতে রাজি হচ্ছিল না তাদের এক একজনকে সেই তেলের মধ্যে ফেলে আগুন দিয়ে জ্বালানো শুরু করে দেবরাজ। তবে আজকে শাহকে এই গ্রামে নিয়ে আসার কারণ হচ্ছে যে এই সকল গ্রামবাসীর সামনে দেবরাজ শাহকে এমন নির্মমভাবে হত্যা করবে যেটা দেখে গ্রামের মানুষজনের আত্মা কেঁপে উঠবে। এদিকে ডেভিড এবং অমৃতা যখন শাহর খোঁজ পাচ্ছিল না তখন তারা শাহর কম্পিউটারটি ঘাটাঘাটি করতে থাকে। আর এখান থেকেই তারা খোঁজ পায় অ্যালেক্স নামের সেই ব্যক্তিটির। তোমাদের তো মনে আছে অবশ্যই এই অ্যালেক্স নামের ব্যক্তিটিকে শাহ সেদিন উদ্ধার করতে গিয়েছিল। তাই ব্যাপারটা পুরো বুঝতে অমৃতা রওনা হয় অ্যালেক্সের উদ্দেশ্যে। অমৃতা অ্যালেক্সের কাছে পৌঁছালে অ্যালেক্স মনে করতে থাকে যে ইন্ডিয়ান পুলিশ হয়তো তাকে ধরতে এসেছে, যার কারণে সে অমৃতাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। সিন কাট হয়ে নিয়ে আসা হয় পুলিশ অফিসার অশোকের কাছে, যে ওয়াজি শহরের একটি জ্যাম রাস্তায় ভিসয়নকের গাড়ির সামনে আটকে যায়। এই কাহিনী দেখে ভিসয়নকের সিকিউরিটি গার্ড যখন অশোককে আটকে দিতে যায় তখন ভিসয়নক তার গার্ডকে নিষেধ করে এবং সেই অফিসার অশোককে তার গাড়িতে উঠে বসতে বলে। অশোক গাড়িতে উঠে ভিসয়নককে এবার বলতে শুরু করে শাহ মুম্বাই শহরে যে 3টি বড় চুরি করেছে সেই চুরির টাকাগুলো হলো রয় গ্রুপের, আর সেই জাহাজের ডুবে যাওয়া টাকা এবং দেবরাজের ভল্টের মধ্যে পাওয়া টাকা একই টাকা। আর শাহ সেই টাকায় ট্রাকে করে নিয়ে পালিয়ে গিয়েছে পুলিশকে বোকা বানিয়ে। কিন্তু শাহ তো সেই টাকা ভর্তি ভল্ট খুলতে পারবে না, কারণ সেই ব্ল্যাক বক্সটি রয়েছে ভিসয়নকের কাছে। শাহ এখনো সেই টাকার ভল্টটি না খুলে তাহলে সেই ভল্টের ভেতরে আসলে কি রয়েছে, আর শাহ ও ভিসয়নকের মধ্যে সম্পর্কটাই বাকি, এই প্রশ্নের উত্তর আমরা এখনই জানতে পারবো। তার আগেই সিন কাট হয়ে আমাদেরকে আবারও নিয়ে যায় কারারা নামক গ্রামে, যেখানে দেখা যায় এবার স্বয়ং এসে উপস্থিত হয়েছে দেবরাজ। শাহকে দেবরাজের গুন্ডারা টর্চার করতে থাকে। শাহর হাত পা বাঁধা থাকার কারণে সে একটা বেশি ফাইট ব্যাক দিতে পারছিল না। তবে একটু পরে তার হাত পায়ের শিকল ছিঁড়ে সে শুরু করে দেবরাজের গুন্ডা পান্ডাদের ওপরে পাঠানোর কাজ। একদিকে দেবরাজের শত শত গুন্ডা পান্ডা, আরেকদিকে শাহ একা।
মুভির সিন কাট হয়ে চলে আসে অমৃতার কাছে। সেখানে সে অ্যালেক্সকে ধরে তার চোখের উপরে একটি ধারাল ছুরি রাখে আর তাকে সকল ঘটনা খুলে বলতে বলে। আর এদিকে জানের মায় এবার অ্যালেক্স সকল কাহিনীগুলো অমৃতাকে বলতে শুরু করে। আর এখান থেকে আমরাও চলে যাই মুভির ফ্ল্যাশব্যাকে। শাহ সেদিন অ্যালেক্সকে উদ্ধার করে বলেছিল যে তার কাছে সে শুধুমাত্র ইনফরমেশন চায়। আসলে শাহ সেদিন অ্যালেক্সের কাছে কি এমন ইনফরমেশন নেওয়ার জন্য এত বড় কাজ করেছিল? শাহ অ্যালেক্সকে সেদিন জিজ্ঞেস করেছিল যে বলো তোমার কাছ থেকে যেই তিনজন গান কিনেছিল সেই তিনজন এখন কোথায়? তখন অ্যালেক্স তাকে বলে দিয়েছিল যে লাল বাংলা। হ্যাঁ, এটাই সেই কেসটি যেটা অমৃতা সেদিন হ্যান্ডেল করছিল। মানে লাল বাংলা নামক যেই কেসটি অমৃতাকে দেওয়া হয়েছিল সেই কেসে খুন হওয়া সকল ব্যক্তিকে হত্যা করেছিল শাহ নিজেই। ভাই রে ভাই, এই পুরো মুভিতে একের পর এক সামনে আসছে বিশাল রহস্য। এরপরে দেখা যায় কালকি ভিশানকের থেকে ব্ল্যাক বক্সটি নিয়ে ভল্টের মধ্যে ঢুকে। আর এদিকে ভিশানক অফিসার অশোকের হাতে একটি ছোট্ট বই দেয়। ভিশানক বলতে থাকে যে তুমি তো জানতে চাও যে শাহ আসলে কে, যদি তুমি এই বইটা পড়ো তাহলে সবকিছুই তোমার ক্লিয়ার হয়ে যাবে। অশোক এই বইটি খুলে দেখে যে এক ভিন্ন ভাষায় বইটি লেখা রয়েছে, যার কারণে সে কোনো কিছুই বুঝতে পারছিল না। আর তার এমন খুকরিয়ে খুকরিয়ে পড়া দেখে এবার ভিশানক নিজের মুখেই শাহর আসল কাহিনী বলতে শুরু করে। ভিশানক অশোককে এখানে যা কিছু বলেছে তা এই মুভির সব থেকে বড় টুইস্ট, যা সবাইকে এক মহাবিপাকে ফেলে দেয়। মূলত রয় এই কারালা নামক গ্রামকে 15 বছর ধরে নিজের মধ্যে আগলে রেখে ছিল, আর সেটা দেবরাজ এক রাতেই ধ্বংস করে দিয়েছিল। ভিশানক ইন্সপেক্টর অশোককে জানায় যে সে আসলে রয়ের আসল ছেলে নয়, বরং সে হচ্ছে তার অ্যাডাপ্ট ছেলে, মানে পালিত ছেলে। এই কথা শুনে অশোক বলতে থাকে যে তাহলে রয়ের আসল ছেলেকে। এবার ভিশানক জানায় যে রয়ের আসল ছেলের নাম হলো শাহ। আর এদিকে কালকি সেই ভল্টে ঢুকে দেখে যে ভল্টে রয়েছে শাহর ছোট থেকে বড় হওয়া অবধি তার বাবার সাথে কিছু ইনফরমেশন। একটার পর একটা সেই ছবিগুলো দেখতে থাকে আর তার অ্যাংজাইটি বেড়ে যায়, যার কারণে সে ইনহেলার খুঁজতে থাকে। তবে দুর্ভাগ্যক্রমে তার ব্যাগের মধ্যে সেখানে ইনহেলার ছিল না, যার কারণে কালকি সেখানে আস্তে আস্তে দম বন্ধ হয়ে সেখানে মারা যায়। এবার দেখানো হয় শাহকে। দেবরাজের সৈন্যরা যখন শাহকে এবার মেরে ফেলতেই যাবে ঠিক তখনই কারারা গ্রামের সকল লোকজন জেগে ওঠে আর দেবরাজের লোকগুলোকে একের পর এক ধরে ছিঁড়ে ফেলতে থাকে। এখানের অ্যাকশন সিন মারামারি ছিল পুরোটাই দেখার মতো। এদিকে যখন একে একে দেবরাজের সকল সাঙ্গপাঙ্গ উপরের দিকে উঠে যেতে থাকে তখন শাহ এসে দেবরাজের সামনে দাঁড়ায় আর এবার তাকে একটি কাহিনী বলতে থাকে। এখান থেকে আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। রয়ের গাড়িকে যেদিন ট্রাক যখন ধাক্কা দেয় তার কিছুক্ষণ আগেই শাহ তার বাবার সঙ্গে কথা বলছিল মোবাইল ফোনে। তাদের দুজনের কথাবার্তায় জানা যায় পরের দিনই রয় শাহকে সবার সামনে এনে ইন্ট্রোডিউস করতে যাবে। তবে তখনই ঘটে যায় এই দুর্ঘটনা, কিন্তু রয় তখনও বেঁচে ছিল আর তার পাশেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল সেই পুলিশ অফিসার কৃষ্ণমূর্তি ও দেবরাজ। আসলে সেদিন রয় গাড়ি চাপায় মারা যায়নি, বরং সেই ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে স্বয়ং দেবরাজ এসে গুলি করে রয়কে হত্যা করেছিল। আর এই সকল কিছুই মোবাইলের মাধ্যমে কানেক্টেড থাকার কারণে শাহ সবকিছুই জানতে পেরেছিল। এই সকল কাহিনী বলে এবার শাহ দেবরাজকে একবারে মেরে তার ইচ্ছা খতম করে দেয়। এর পরে সিনে দেখানো হয় রয় গ্রুপের সকল শেয়ার হোল্ডাররা একটি মিটিং এর জন্য অধীর আগ্রহে বসে রয়েছে যে রয় গ্রুপের নতুন এমডি কে হবে। এখানে রয়ের সেই বিশ্বস্ত লোক ইব্রাহিম সকলকে বলতে থাকে, আপনারা এতদিন রয় গ্রুপের যেই সত্যটা জেনে এসেছেন তা আসলে মিথ্যা। আসলে আপনারা রয়ের যেই ছেলেকে দেখে এসেছেন সে আসলে রয়ের ছেলে নয়। আজকে আপনাদের সামনে এই রয় গ্রুপের আসল এমডি এসে উপস্থিত হবে, যার নাম হচ্ছে সিদ্ধার্থ নন্দন শাহ। আর ঠিক এই সময়ে ওই রুমের মধ্যে এন্ট্রি হয় শাহর। এখানে আমরা দেখতে পাই যখন শাহ সেই মিটিং রুমে ঢুকে তখন সে বলতে থাকে, যারা দেবরাজের পক্ষে কাজ করেছিস এতদিন তাদের জন্য আজকেই শেষ দিন। এটা বলে যারা এতদিন দেবরাজের পক্ষে কাজ করেছিল তাদের সকলকেই একে একে খতম করে দেওয়া হয়। এরপর শাহ এসে বসে তার বাবার সিংহাসনে। মুভির লাস্টে আমরা দেখতে পাই যে খবরের মাধ্যমে জানানো হচ্ছে গ্রামের এখন দূর দূরান্ত পর্যন্ত ইলেকট্রিসিটি পৌঁছে গেছে। গ্রাম প্রান্তরে আধুনিকতার ছোঁয়া আস্তে আস্তে পৌঁছে দিচ্ছে শাহ, যেটা তার বাবা রয়ের এতদিনের স্বপ্ন ছিল। আর এই নিউজ দেখে হঠাৎ একটি মেয়ে থমকে দাঁড়িয়ে যায় আর সে হচ্ছে অমৃতা। অমৃতা যখন এই নিউজটি দেখছিল হঠাৎ তার পিছনে চলে আসে শাহ এবং তারা দুজনেই মান অভিমান ভুলে আবারও এক হয়ে যায়। আর এই সুন্দর মুহূর্ত দিয়ে
দিয়েই শেষ হয় এই অ্যাকশন থ্রিলার মুভি শাহ। বেশ কয়েক মাস ইনঅ্যাক্টিভ থাকার কারণে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তবে এখন থেকে রেগুলার আমার 3টি চ্যানেলে তোমরা ভিডিও পেতে যাচ্ছ, তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ একটি করে সাবস্ক্রাইব করো এবং লাইক করে সাপোর্ট করো। দেখা হচ্ছে খুবই দ্রুত অন্য একটি চ্যানেলে নতুন আরো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।